জনাব নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদে তার সরকারের কার্যক্রম শুরু করেছেন। এই প্রশ্ন প্রথম দিন থেকে আছে যে এই সরকারটা কতদিন টিকবে, কতদিন এই সরকার তার আয়ু পাবে। জনাব মোদী কতদিন প্রাইম মিনিস্টার থাকেন, নীতিন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, এই দুজনের বেশ পল্টি দেওয়ার মানে তাদের পক্ষ চেঞ্জ করার কুখ্যাতি আমরা এইভাবে বলতে পারি আছে। ভারতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের পতন হতে পারে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এনডিএর লোকজন তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও জানান রাহুল। কংগ্রেসের নেতিবাচক রাজনীতির চেহারা আবারও বেরিয়ে এসেছে। তারা জনগণকে বিশ্বাস করে না, নিজেদের ভাগ্য বিধাতা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিপুল পরিমাণ সম্পদের সংবাদ প্রকাশ করে গণমাধ্যম। এরপর থেকে অস্বস্তি দেখা দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনে। এবার বিষয়টি নিয়ে আলোচনা উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে। রাষ্ট্র ক্ষমতা বা সিংহাসনে আরোহণ এটি পুরোপুরি একটা ঐশ্বরিক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক লীলা খেলা এখানে কাজ করে। আপনি চাইলেও একজন মন্ত্রী হতে পারবেন না, সংসদ সদস্য হতে পারবেন না, এমনকি উপজেলা চেয়ারম্যান বা চেয়ারম্যান মেম্বার হতে পারবেন না, যেটাকে জনপ্রতিনিধি বলা হয়, দ্য লিডার। এই কাজ করার জন্য আপনার মধ্যে আল্লাহ প্রদত্ত কিছু নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। এক মাসও ক্ষমতায় টিকতে পারল না নরেন্দ্র মোদী। সেই সাথে সাথে কিন্তু শেখ হাসিনার উপরে বিশাল একটি চাপ পড়েছে। সেই সাথে কিন্তু বিএনপির জন্য মহা একটি সুসংবাদ নিয়ে এসেছে গণমাধ্যম এবং যুক্তরাষ্ট্র। সেই সাথে কিন্তু আওয়ামী লীগ এবং পুলিশ বাহিনী কিন্তু বিশালভাবে খেপে যাচ্ছে এবং বিশালভাবে বিপদে পড়তে যাচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে কিন্তু বিএনপিদেরকে বিশাল একটি সুসংবাদ দিয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বিশেষ দেখে এই ভিডিওটি শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে ধাপে ধাপে দেখতে পারবেন। প্রিয় দর্শক, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওটিকে লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো একে একে দেখে আসি। এখানে দিয়েছি, এর পেছনে কোনো জ্যোতির্বিদ্যা নেই কিংবা কোনো ভবিষ্যৎবাণী করার মতো যে গণক ঠাকুর, সেই গণক ঠাকুর হওয়ার প্রয়োজন নেই। আমাদের প্রকৃতিতে হাজার বছরে যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাই আবার নতুন করে বিএনপির জীবনে ঘটতে যাচ্ছে, এবং সেগুলো কি সেটি আমি আপনাদের এখানে বর্ণনা করছি। রাষ্ট্র ক্ষমতা বা সিংহাসনে আরোহণ এটি পুরোপুরি একটা ঐশ্বরিক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক লীলা খেলা এখানে কাজ করে। আপনি চাইলেও একজন মন্ত্রী হতে পারবেন না, সংসদ সদস্য হতে পারবেন না, এমনকি উপজেলা চেয়ারম্যান বা চেয়ারম্যান মেম্বার হতে পারবেন না, যেটাকে জনপ্রতিনিধি বলা হয়, দ্য লিডার। এই কাজ করার জন্য আপনার মধ্যে আল্লাহ প্রদত্ত কিছু নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। এখন আপনার মধ্যে মেধা দিবে, আপনি বিজ্ঞানী হয়ে যাবেন। আপনার মধ্যে যোগ্যতা মেধা দিবে, আপনি বড় আমলা হয়ে যাবেন, চিফ সেক্রেটারি হয়ে যাবেন, ক্যাবিনেট সেক্রেটারি হয়ে যাবেন, সেনা প্রধান হয়ে যাবেন, পুলিশ প্রধান হয়ে যাবেন। বিশেষ যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, আপনি বড় ব্যবসায়ী হয়ে যাবেন। কিন্তু নেতা হওয়ার জন্য আপনার একটা যোগ্যতা লাগবে। তো কাজেই এই রাজনীতিতে যারা আছেন তাদের সবার মধ্যেই আল্লাহ, তারা পরাজিত হন, বিপক্ষে থাকুন, ইউনিয়নে থাকুন বা যেখানে থাকুন না কেন, বা সংসদে থাকুন, তাদের মধ্যে প্রথমত আল্লাহ কতগুলো নেতৃত্বের গুণাবলী দিয়েছেন। এটা ঐশ্বরিক। কোনো মানুষ শত চেষ্টা করে নেতা হতে পারবে না। তো নেতা, নবী, কবি, এই তিনটি জিনিস হলো আল্লাহ প্রদত্ত। আল্লাহ না দিলে কেউ নবী হতে পারে না, কেউ কবি হতে পারেন না, কেউ নেতা হতে পারেন না। এটা হলো প্রকৃতির বিধান। এই প্রকৃতির বিধান নিয়ে আলোচনা করছি। দুই নম্বর হলো যাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী আছে, তাদের মধ্যে মন্দ লোক আছে, ভালো লোক আছে। জাতি যখন খুব খারাপ হয়ে যায়, মন্দ হয়ে যায়, তখন মন্দ লোকদেরকে নেতা বানিয়ে জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। এর কারণ হলো 1000 বাঘ, 1000 ভালুক, 1000 গোকরা সাপ একত্রে মনুষ্য সমাজে যে সমস্যা সৃষ্টি করতে না পারে, একজন ইউনিয়নের মেম্বার কিংবা চেয়ারম্যান দুশ্চরিত্র যদি হয়, পাবলিক প্রতিনিধি, তাহলে সে সর্বনাশ করে দিতে পারে। এই নেতৃত্বের যোগ্যতা নিয়ে একজন নেতা সে সর্বনাশ করতে পারে। তো সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো একটা মানুষের যে খাসলত দেখে, সমাজে খাসলত নষ্ট হয়ে গেছে, তখন তাদেরকে খারাপ নেতৃত্ব দেন। এরপরে সেই খারাপ নেতৃত্ব দীর্ঘদিন কাঁপতে থাকে, মানে খারাপ নেতৃত্ব দীর্ঘদিন জুলুম অত্যাচারের পরে জনগণ কাঁপতে থাকে, তখন আল্লাহর খুব মায়া হয়। যেভাবে বনী ইসরাইল জাতি কেঁদেছিল, বহু বছর কেঁদেছিল, কাঁদার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেতা দিলেন। প্রথম হযরত তালুত আলাইহিস সালামকে দিলেন, যিনি হযরত দাউদ নবীর শ্বশুর ছিলেন। এরপর হযরত দাউদ আলাইহিস সালাম এলেন, এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম এলেন। তো এই জন্য ভালো নেতা চাইতে হবে আল্লাহর কাছে, এবং সেই জন্য আল্লাহর কাছে দোয়া পবিত্র কালামে পাকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে তোমরা, আল্লাহ রাসূল দোয়া করতেন এবং সেই দোয়ার মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তোমরা এভাবে দোয়া করো, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, তুমি আমাদেরকে পরহেজগার লোকদের নেতা বানিয়ে দাও, বা আমাকে পরহেজগার লোকদের নেতা বানিয়ে দাও। এইভাবে মানুষ যখন কাঁপতে থাকে এই রাজনৈতিক নেতৃত্বের সেই জুলুম এবং অত্যাচারের কবলে পড়ে, তখন একটা সময় আল্লাহর দয়া হয়, মায়া হয়, এবং তখন তিনি সমাজের মধ্য থেকে বিকল্প নেতৃত্ব তৈরি করেন এবং খুব বেশি রাজি খুশি হয়ে গেলে ভালো নেতা দেন। বাংলাদেশে গিয়াসউদ্দিন আজম শাহ চলে এসেছিল অলৌকিকভাবে,
বল্লাল সেন চলে এসেছিল, লক্ষণ সেন এসেছিল, বিজয় সেন এসেছিল, হেমন্ত সেন এসেছিল, গোপাল এসেছিল। তো এরকম ধর্মমত নির্বিশেষে সবই যাই হোক না কেন আল্লাহর পক্ষ থেকে নেতা আসেন। তো এরকম নেতা আল্লাহ এই জনগণের অভাব অভিযোগের কারণে, তাদের অনুশোচার কারণে, কান্নাকাটির কারণে, অসহায়তার কারণে আল্লাহর মন নরম হয়ে আল্লাহ ভালো নেতা দেন। কখন দেন? এটা আপনি দেখবেন যে একটা যুগ আছে, মানে সাধারণত ব্যক্তির ক্ষেত্রে 10 বছর, দলের ক্ষেত্রে বা গোষ্ঠীর ক্ষেত্রে সাধারণত 20 বছর। 20 বছর পরেই একটা রেজিম চেঞ্জ হয়ে যায়, নতুন একটা রেজিম আসে, একেবারে নতুন একটা রেজিম আসে। তো সেই দিক থেকে আপনি যদি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটা ধরেন, তো স্বাধীনতা যুদ্ধের আগে যদি 1971 সনের থেকে 20 বছর বাদ দেন, 1951 সন, 1951 সন পর্যন্ত পাকিস্তান এবং বাংলাদেশের রাজনীতি মোটামুটি ভালো অবস্থানে ছিল। কিন্তু 52 থেকে এটি অবনত হতে 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 এমন খারাপ পর্যায়ে চলে গেল, মানুষের বদদোয়া পাকিস্তানিদের উপর পড়ল, এবং তার ফলে কি হলো, সেই আমরা একটা মুক্তিযুদ্ধ পেলাম, নতুন একটা ধ্যান ধারণা, নতুন একটা চিন্তা চেতনা, নতুন একটা নেতৃত্ব, নতুন একটা সরকার পেলাম 71 সনের মাধ্যমে। তো এভাবে আবার যদি ধরেন 20 বছর চলে গেল, 20 বছর চলে গেল, আমরা 1991 সনে আবার একটি নতুন সিস্টেম পেলাম। তো 91 থেকে যদি আপনি আরো 20 বছর ধরেন, 20 বছর ধরেন, তো 91 থেকে আরো 20 বছর কত, 2011 সন। 2011 সন পর্যন্ত দেখেন বাংলাদেশে কিন্তু একটা ভালো ব্যবস্থা ছিল, অর্থাৎ 2009, 10, 11 3টা বছর আওয়ামী লীগ কিন্তু কোনো খারাপ কাজ এভাবে করেনি। এই সময়টিতে আপনি অনেক কিছু দেখতে পাবেন। কিন্তু 2011 পরেই ভারতে এসে এটি খুব খারাপ অবস্থার দিকে চলে গেল, খারাপ অবস্থার দিকে চলে গেল। তো এখন এই যে 12, 13 থেকে 10টি বছর কন্টিনিউয়াসলি আওয়ামী লীগ ডিজাস্টার করতে করতে এজ এ দল হিসেবে আওয়ামী লীগের জীবনে গেছে হলো 10 বছর, যেটি আওয়ামী লীগের জন্য তার যে সীমা, প্রকৃতির যে সীমা, এটি অতিক্রম হয়ে গেছে। 10 বছরের বেশি মানে ব্যক্তি বা গোষ্ঠী 10 বছরের বেশি এইভাবে একটা রেজিম সুন্দরভাবে চালাতে পারে না। আর যারা দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়ে, তাদের জীবনে দুর্ভোগ দুর্দশা ঘটে 20 বছর ধরে। তো 20 বছর যদি আপনি ধরেন, আজ থেকে 20 বছর আগে, অর্থাৎ এখন যদি 2024 সন ধরেন, তো 2014 আগে যদি 10 বছর ধরেন, তাহলে 2004, তাহলে 2004 যদি আপনি বিএনপির জমানাতে দেখেন, তাহলে বিএনপি 2001 থেকে 2004 পর্যন্ত আপনি দেখেন মোটামুটি একটা ট্রান্সপারেন্ট ছিল। 2004 পরেই সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তো 2004 থেকে মূলত বিএনপি নিজের দলের মধ্যে, বাইরে, দেশে বিদেশে দুর্ভোগ দুর্দশা, সেই জঙ্গিবাদ, অমুক কত কিছুর মধ্যে, হাজারো সমস্যার মধ্যে তারা একটার পর একটা পড়তে থাকে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিপুল পরিমাণ সম্পদের সংবাদ প্রকাশ করে গণমাধ্যম। এরপর থেকে অস্বস্তি দেখা দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনে। এবার বিষয়টি নিয়ে আলোচনা উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে আবারও উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। সোমবার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেয়া বিবৃতি নিয়ে প্রশ্ন করা হয় দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে। মিলারকে প্রশ্ন করতে গিয়ে সাংবাদিক বলেন, সম্প্রতি পুলিশের দুর্নীতি নিয়ে সংবাদ মাধ্যমে রিপোর্ট করার পর একটি হুমকিমূলক বিবৃতি দেয় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আন্তর্জাতিক সংবাদপত্রের স্বাধীনতা সূচক অনুযায়ী 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 165তম। সংবাদপত্রের স্বাধীনতার বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে? জবাবে মিলার বলেন, কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠান বজায় রাখতে এবং সরকারের স্বচ্ছতা প্রচারে একটি মুক্ত ও স্বাধীন মিডিয়ার ভূমিকাকে তারা দৃঢ়ভাবে সমর্থন করে। এমনকি সাংবাদিকদের গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করতে বাধা দেওয়া, হয়রানি কিংবা ভয় দেখানোর যে কোনো প্রচেষ্টাকে আপত্তি জানায় যুক্তরাষ্ট্র। অপর এক প্রশ্নে মন্তব্য চাওয়া হয় মুক্ত অন্তর্ভুক্তিমূলক ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা ইস্যুতে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে প্রশ্ন করতে গিয়ে মিলারকে সাংবাদিক বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে দুই সরকার প্রধানের দৃষ্টিভঙ্গি
মার্কিন স্বার্থের প্রতিফলন ঘটায় কিনা। জবাবে মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে সমর্থন করে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের পতন হতে পারে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। খুব শিগগিরই শরিক দলগুলোর সঙ্গে মোদী সরকারের বিরোধের সূত্রপাত হবে বলেও জানান তিনি। এনডিএর লোকজন তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও জানান রাহুল। ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ভারতে এবার 18তম লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি নরেন্দ্র মোদীর বিজেপি। চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের মতো শরিকদের উপর নির্ভর করে সরকার গঠন করতে হয়েছে তাকে। এবার এই নির্বাচন এবং এনডিএ সরকার নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে সাক্ষাৎকার দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার নিয়ে করেন বিস্ফোরক মন্তব্য। রাহুল বলেন, পতন হতে পারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের, কারণ মোদী সরকার একটি ভঙ্গুর অবস্থায় রয়েছে। তাই খুব ছোট একটা সমস্যা হলেই সরকার পড়ে যেতে পারে। মোদীর এনডিএর লোকজন তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও দাবি করেন রাহুল। তবে এনডিএ জোটের কে কে কংগ্রেসের সাথে যোগাযোগ করেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। সাক্ষাৎকারে রাহুল দাবি করেন, লোকসভা ভোটের অপ্রত্যাশিত ফলাফলের পর ভারতের রাজনৈতিক পরিমণ্ডল একটি টেকটনিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। এর ফলে প্রধানমন্ত্রী মোদীর সরকার টিকে থাকার জন্য সংগ্রাম করবে, কারণ কোনো একটি দল এপাশ থেকে ওপাশে গেলেই সরকার পড়ে যেতে পারে। রাহুল আরও বলেন, এবারের ভোটে জনগণ বিজেপির বিভাজন নীতির বিরুদ্ধে রায় দিয়েছে। এদিকে ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে 1 দশকের মধ্যে মোদীর বর্তমান সরকারের অবস্থান নড়বড়ে হবে। ক্ষমতায় টিকে থাকতে বিজেপিকে নির্ভর করতে হবে ছোট মিত্র দলগুলোর উপর। জনাব নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদে তার সরকারের কার্যক্রম শুরু করেছেন। এই প্রশ্ন প্রথম দিন থেকে আছে যে এই সরকারটা কতদিন টিকবে, কতদিন এই সরকার তার আয়ু পাবে, জনাব মোদী কতদিন প্রাইম মিনিস্টার থাকবে নিদেন পক্ষে, এই প্রশ্নগুলো ঘুরে বেড়াচ্ছে আমাদের চারদিকে। প্রশ্ন ওঠাটা একদিকে খুব অযৌক্তিক, আবার একদিকে যৌক্তিকও। মানে অযৌক্তিক কেন বলছি, গত দুটো নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন যে জোট, তাদের খুব বড় ধরনের সাফল্য, মানে 14 সালে যা তার আরও অনেক বেশি ছাড়িয়ে যাওয়া 2019 সালের নির্বাচনে। ফলে এবার যে রেজাল্ট হয়েছে সেটা দেখে মনে হচ্ছে একটা কোয়ালিশন গভর্নমেন্ট, এটা কি করবে, এটা কি পারবে। মানে এর আগে তারা যেভাবে এত ভালো পারফর্ম করেছে সেই প্রশ্ন। অথচ আমরা যদি খুব নিউট্রালি দেখি যে কোয়ালিশন সরকারটা গঠিত হলো, সমস্যা আছে তাতে, কিন্তু এই কোয়ালিশন সরকারটা র্যাদার ভারতে 5 বছর মেয়াদ পূর্ণকারী অনেক কোয়ালিশন সরকারের চেয়ে অনেক ভালো। যেমন এবারকার নির্বাচনে বিজেপি 240 সিট পেয়েছে। আমরা আবারও বলছি, সেটা হলো তার আগে পারফরমেন্সের সাথে তুলনা করে 14 সালে 282টা মেজরিটি চেয়ে 10টা বেশি, 19 সালে সেটা 303-এ নিয়ে গিয়েছিল বিজেপি। এবার 370-এর খোয়াব দেখেছিল, সেটা হয় নাই। স্টিল 240 সংখ্যাটা কেমন। বিজেপি এই দফা ক্ষমতায় আসার আগে কংগ্রেস নেতৃত্বাধীন যে সরকার ছিল 2009 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন যে সরকার, তাতে কংগ্রেসের সিট ছিল 206। এমনকি তার অ্যালায়েন্স মিলেও সরকার গঠন করার মতো সংখ্যা তাদের ছিল না, সিট ছিল না। 262 আমি যদি ভুল না করি, কিন্তু 272 প্রয়োজন। বাইরের অন্যদেরকে নিয়ে সেই সরকার 5 বছর টিকেছে। তার আগের সরকারটাও কংগ্রেসের ছিল, 2004 সালে যে নির্বাচনটা হয়েছে, তাতে কংগ্রেসের সিট ছিল 145। তাদের জোট মিলে 200 কিছু বেশি হয়েছে। তারপর তারা অন্যদেরকে নিয়ে একটা জোট তৈরি করেছে এবং সেই সরকারটা 5 বছর তার আয়ু পেয়েছিল। তার আগে বাজপেয়ীর সরকার, বিজেপি এই মোদির আগের অটল বিহারী বাজপেয়ীর সরকার, বাজপেয়ী তারও আগে একবার খুব অল্প সময়ের জন্য ক্ষমতায় ছিলেন, কিন্তু 5 বছর আয়ু পেয়েছিল। 1999 সালের যে সরকার, সেটা ওটাও বিজেপি সিট পেয়েছিল 182। তার মানে আমরা খেয়াল করি, মানে 272, 182, 90টা শট। ওই সরকারটা একটা পর্যায়ে 23টা দলের কোয়ালিশন ছিল, কিন্তু সেই সরকার 5 বছর মেয়াদ পূর্তি হয়েছিল। তার মানে ভারতে কোয়ালিশন সরকার 5 বছর মেয়াদ পূর্তি আকছাড় হয় এবং মূল দল যথেষ্ট কম সিট পেয়েও এই ঘটনা ঘটেছে। এটা হলো সবচেয়ে বড় কথা। 2004 সালে যে কংগ্রেসে প্রয়োজনীয় সিট যা দরকার তার অর্ধেকের মতো সিট পেয়ে সে একটা সরকারকে লিড করেছে এবং সেই সরকারটা 5 বছর ক্ষমতায় ছিল। সেই বিবেচনায় 240 সিট নিয়ে বিজেপি তো খুব আরামসে একটা সরকার পরিচালনা করার কথা। আমরা এর মধ্যে অবশ্য জেনে গেছি যে বিজেপি যে দুজন মানুষের উপর ডিপেন্ড করছে, দুজন মিলে প্রায় 30টার মতো সিট আছে, সেই 30টা সিট যদি এদিক সেদিক হয়ে যায়, সেটা হচ্ছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, তারা যদি কোনোভাবে বিজেপির ওপরে, এই সরকারের উপরে সমর্থন প্রত্যাহার করে, তাহলে ঝামেলা বেঁধে যেতে পারে। ট্রু, এটা পারে। এবং এই দুজনের বেশ পল্টি দেওয়ার, মানে তাদের পক্ষ চেঞ্জ করার কুখ্যাতি আমরা এইভাবে বলতে পারি আছে। সুতরাং এটা হতে পারে। কিন্তু এগুলোকে যদি প্রাথমিকভাবে সরিয়েও রাখি, তাত্ত্বিকভাবে যদি ধরে নেই নাইডু এবং নীতিশ কুমার মোদীকে সমর্থন করে যাবেন, তাহলেও কি মোদী, মানে এই সরকারটা কি টিকবে, প্লাস মোদী কি ক্ষমতায় থাকবেন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে করি, জনাব মোদী, মানে অবশ্য ভারতের মতো দেশে এটা এক্সপেক্ট করা ভুল, এই ডিজাস্টারাস ফলাফল অন্য নির্বাচনের সাথে বলছি না, তারা যা করছিল, তারা যে হাইপ তুলেছিল, তারা নিজেদেরকে জন্য নিজেরা যে বেঞ্চমার্ক ঠিক করেছিল, তার সাথে অনেক বেশি খারাপ করার পর যারা মোদীর উচিত ছিল প্রধানমন্ত্রী এবার না হওয়া, এটাই সুন্দর হতো। কিন্তু উনি হলেন, ওনাকে হতে হলো। ওনার যেই তীব্র অথরিটারিয়ান অ্যাটিটিউড আছে, সেখান থেকে এই ডেমোক্রেটিক চিন্তা থেকে সরে আসা তার জন্য খুব কঠিন। কিন্তু যখন প্রধানমন্ত্রী হলেন, সমস্যা
একটা মোদির নিজের দিক থেকে, আরেকটা তার দল এবং তাদের মাদার সংগঠন যেটা RSS তার দিক থেকে আসতে পারে বলে ধারণা করি। প্রথম, মোদির ইন্টারনাল কনফ্লিক্টটা কি? একটা মানুষ আসলে গণতান্ত্রিক ব্যবস্থায় কিভাবে কাজ করবে? একটা কোয়ালিশন চালানো মানে হচ্ছে এই জোটের মধ্যে আরও গণতন্ত্র। এর মধ্যে দেখা যাবে নাইডু, নীতিশ কুমার তাদের রাজ্যের জন্য এটা চাইবেন, সেটা চাইবেন, মন্ত্রিত্ব নিয়ে বার্গেইন করবেন এবং তারা জানেন যে তার মধ্যে এখন ভালনারেবিলিটি আছে, সুতরাং তাকে চাপ দিয়ে নানান কিছু অর্জন করার চেষ্টা করবেন। গণতান্ত্রিক ব্যবস্থা এগুলো হয়, এর মধ্যে কোনো সমস্যার কিছু নাই। কিন্তু এই যে মোদি এভাবে এটা একসেপ্ট করা তার জন্য খুব কঠিন। উনি পুরোটা সময় যখন উনি ক্ষমতায় ছিলেন, উনি যখন চিফ মিনিস্টার ছিলেন গুজরাটে 12 বছর, অত্যন্ত সিরিয়াস মেজরিটি তো চালিয়েছেনই, অত্যন্ত অথরিটেরিয়ানভাবে চালিয়েছেন। এরপর তিনি 10 বছর ক্ষমতায় ছিলেন, এর আগে ভারতের ক্ষমতায়, কেন্দ্রীয় ক্ষমতায় তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েছিলেন এবং অত্যন্ত একচ্ছত্রভাবে দেশ চালিয়েছেন। বলা হয় তার সময়ে যখন তিনি গুজরাটে ছিলেন তখন চিফ মিনিস্টার্স অফিস এবং পরে যখন প্রাইম মিনিস্টার হয়েছেন প্রাইম মিনিস্টার্স অফিস ইতিহাসে কখনো এত বেশি পাওয়ারফুল ছিল না। উনি রাদার ওই অফিস থেকে চালিয়েছেন, মন্ত্রীরা সেই অর্থে খুব পাওয়ারফুল নন। কিন্তু এবার মোদি যখন ক্ষমতায় আসলেন তার এই অথরিটারিয়ান অ্যাটিটিউডটা এইভাবে থাকবে না, থাকার কোনো কারণ নেই, এটাই সমস্যা তৈরি করতে যাবে। কিন্তু উনি ভেতরে ভেতরে আউট অ্যান্ড আউট একজন কর্তৃত্ববাদী স্বৈরাচারী মানুষ। সেই মানুষটা আবার এখন গণতান্ত্রিক হওয়ার চেষ্টা করতে হচ্ছে, অনেকের কথা শুনতে হচ্ছে, শুনে তাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে, অনেক কিছু করতে চাইছেন, করতে পারছেন না। এই জায়গায় ফিট ইন করা ইজ রিয়েলি ভেরি টাফ। এর আগে দুটো যে কংগ্রেস সরকার ছিল সেখানে মনমোহন সিং ছিলেন, পশ্চিমা শিক্ষিত একজন উদার গণতান্ত্রিক মানুষ, তার জন্য চলা কঠিন হয়নি। একই কথা প্রযোজ্য যারা বাজপেয়ীর ক্ষেত্রে, বিজেপি করলেও এই মানুষটাকে বলা হয় আর রাইট পার্সন ইন রং পার্টি, হোয়াট এভার, উনি সেই পার্টিটার মধ্যে ছিলেন এবং বিজেপির যে সনাতনী রাজনীতি তার বাইরে ছিলেন, একজন গণতান্ত্রিক মানুষ ছিলেন, ফলে উনি সেই সরকারটা চালাতে পেরেছেন। কিন্তু যারা মোদির পক্ষে এটা কঠিন হবে, বিশেষ করে যখন মোদি এবারকার নির্বাচনে তার ব্যক্তিগত ডিজাস্টারও হয়েছে, তার উপরে চাপ কিন্তু বাড়তে থাকবে। ব্যক্তিগত ডিজাস্টার কোন জায়গায়? আমরা একটা আলাপ অনেকে করছি, সেটা হলো মোদি তার নিজের যে কনস্টিটিউয়েন্সি বারাণসীতে এবার জিতেছেন, কিন্তু যে তার মার্জিন অনেক কমেছে। গত বছর এটা প্রায় 5 লাখ ছিল, এটা এবছর 1.5 লাখে এসে নেমেছে। কিন্তু আরেকটা জিনিস আমরা অনেকে মিস করেছি, সেটা হলো ধরুন 1.5 লাখে মার্জিন কমেছে, তো ব্যাপারটা এরকম হতে পারে যারা মোদিরও ভোট বেড়েছে, বিপক্ষে যিনি আছেন তারও ভোট অনেক বেড়েছে, তাই গ্যাপটা কমে গেছে। অথবা যারা মোদির ভোট ফিক্সড আছে, যিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টি, তার গ্যাপ কমে গেছে, হতে পারতো। কিন্তু না, যারা মোদি গতবারের চাইতে এবার 3 লক্ষ ভোট কম পেয়েছেন। আই রিপিট, উনি 3 লক্ষ মানুষের ভোট কম পেয়েছেন গত নির্বাচনে চাইতে। তার মানে তার যে পপুলারিটি আছে নিজের সিটে, আমরা জানি যে বারাণসী একটা হিন্দু ধর্মের একটা খুব গুরুত্বপূর্ণ তীর্থস্থান, একটা হিন্দুত্ববাদী দলের এইরকম প্রবল পরাক্রমশালী প্রধানমন্ত্রী 3 লক্ষ ভোট কম পেয়েছেন। সুতরাং এই যে ব্যক্তিগত একটা ব্যর্থতা আছে, সেই ব্যর্থতাও তার উপরে চাপ আরও বাড়াতে থাকবে। এবং কে না জানে, যখন আপনি ব্যর্থ হবেন তখন আপনার উপরে বিভিন্ন দিক থেকে চাপ তৈরি হবে, হতে বাধ্য। দলের মধ্যে নানান রকম স্রোত থাকে। এর মধ্যে আমরা দেখেছি মোদির বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে যে তিনি গুজরাট রাজ্যকেন্দ্রিক, ওনার সাথে যারা রাজনৈতিকভাবে আছেন ওনার। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।